আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার দর্শক, আমাদের স্যারের মন খুব খারাপ, খুব খারাপ। তাকে যমুনা ছাড়তে হবে। এখন এই চূড়ান্ত বিলাসিতার মধ্যে 18 মাস কাটিয়ে তার মধ্যে যে একটা অভ্যাস তৈরি হয়ে গেছে, সেই অভ্যাস ছেড়ে তিনি এখন বেরোবেন কি করে? তার কপালে এখন চিন্তার ভাঁজ। এখন দর্শক, চিটিংবাজি করে পাওয়া কোনো জিনিস দীর্ঘস্থায়ী হয় না, আপনারা সবাই জানেন। তাই ইনিও তো চিটিংবাজি করে এসে বসছিলেন। তিনি একদম এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন কি করে দেশের রাষ্ট্রপতি হওয়া যায়, কিন্তু ভারত কখনোই তা মেনে নেবে না। ইউনূসকে কোনো পদে রাখা যাবে না এবং ইউনূসকে ছাড়াও যাবে না। এই সরকারের মধ্যে ইউনূসকে তো রাখাই যাবে না, ভারতবর্ষের সঙ্গে যা তারেক রহমানের চুক্তি হয়েছে। ফলে তার এখন খুব মন খারাপ হয়েছে। তিনি এখন উদাসীন হয়ে এখন ভাবছেন কোন জায়গায় যাবেন। তিনি চিটিংবাজ, তার প্রচুর অর্থ আছে, তার অন্যত্র বাসস্থান তো নিশ্চয়ই রয়েছে, কিন্তু সেখানে গেলে এত সুযোগ সুবিধে, লোক লস্কর, একেবারে সরকারি পয়সায় একেবারে মোৎসব করা, চর্বচস্য লেজ্জ পেয় খাওয়া, এগুলো তো আর জুটবে না। তারপর 50টা চাকর বাকর, তারপরে তো সহায়তাকারী লোকজন, তারপরে এত লোকের ভিড়। এখনই তো ভিড় তো কমে গেছে, এরপরে একাকী নির্বাসনে থাকতে হবে, সেটা ভেবে তার অন্তরাত্মা কেঁপে উঠছে একবারে হা 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 করে। আপনারা হয়তো হাসছেন, আপনারা ভাবছেন যে লোকটার এরামই হওয়া উচিত ছিল, কিন্তু ইউনূসের কাছে এটা একটা ত্রাসের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, ইউনূস কোথায় যাবে সে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, কিন্তু পলায়ন তো জারি আছে। আমি কয়েকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, আমি বলেছিলাম নাম ধরে ধরে এরা সব পালাবে। আমি নামগুলো আবার বলছি, মিলিয়ে নিন এরা সব কারা কারা পালিয়েছে আর কারা কারা লাইনে আছে। কালকে তারা সব টিকিট কাটা আছে, সব পটাপট একেবারে পালাবেন। ধর 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 এবার ধরে যদি আটকাতে পারেন, দেখুন বিমানবন্দর ঘিরে রাখুন। এরা এই চিটিংবাজগুলো প্রচুর পয়সা লুটপাট করেছে, লুটপাট করে এখন কাটার ধান্দা করছে। আমি বলেছিলাম উপদেষ্টার বিশেষ সহকারী দুজন আছে, আবু তৈয়েব এবং লুৎফে সিদ্দিকী, এরা দুজনে পালাবেন। তা অলরেডি এরা দুজনে পালিয়ে গেছেন অলরেডি। আচ্ছা, বাকি যে 9 জন জানিয়ে দিয়েছিলেন তারা পালাবেন, তারা হচ্ছেন সালাউদ্দিন অর্থ, রিজওয়ানা পরিবেশ, যিনি বড় বড় কথা বলেছিলেন আমি অন্তত পালাবো না, তিনিও পালাবেন, আগামীকালই হয়তো পালাবেন। শারমিন মুর্শেদ ওয়ার্ক অ্যান্ড এস্টাবলিশমেন্ট, ফরিদা আক্তার লাইভস্টক, ফারুকি আজম অর্থ ও মুক্তিযুদ্ধ উপদেষ্টা, জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র, তাই খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি সম্ভবত বাইরে চলে গেছেন। তৌহিদ হোসেন, তিনি বলেছিলেন আমি পালাবো না, আমি থাকবো, তিনিও কালকে হয়তো হাওয়া হয়ে যাবেন, কারণ তার পরিবার কিন্তু চলে গিয়েছে। আচ্ছা, খলিলুর রহমান, সে তো এনেছে, সে তো মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, তিনি তো যাবেনই। আর শেখ বশির বিমান ও বাণিজ্য। এছাড়াও আরো একজন রিজাইন দিয়ে দিয়েছিলেন, তিনি হচ্ছেন আপনাদের আইজিপি। আমি বলেছিলাম তিনি পালিয়ে যাবেন, তিনি চলে যাবেন, তিনি জানিয়ে দিয়েছিলেন। তিনি 15 তারিখ তিনি রেজিগনেশন দিয়েছেন এবং সেটা অ্যাকসেপ্ট হয়েছে। তিনি বলেছেন অ্যাকসেপ্ট না করলে আমি ছেড়ে বেরিয়ে যাব, আমার আর কোনো দায় থাকবে না, কারণ আমার আর 8 মাস বাকি আছে, আমি এ দায়িত্ব আর সামলাতে পারবো না। এবার তিনিও কাটার ধান্দা করছেন, তিনিও কেটে পড়বেন। আচ্ছা, এদিকে আপনাদের তিনি হচ্ছে আইজিপি, হচ্ছে বাহাদুর আলম, তিনি আইজিপি। আচ্ছা,
আর একটা খবর হচ্ছে, যেটা আমি গতকালকে বলেছিলাম, সেনাবাহিনী ব্যারাকে ফিরছে। এবার ডেটটা জানা গেছে, সেটা হচ্ছে 28 তারিখ। এই মাসের 28 তারিখ ওয়াকারুজ্জামান বলে দিয়েছে আমার সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। এবার সরকার থেকে অনুরোধ করা হয়েছে এবং তারেক রহমানও অনুরোধ করেছেন আরো যাতে একটা মাস তারা থেকে যান, তাদের গুছিয়ে নিতে সময় লাগবে। সেখানে ওয়াকারুজ্জামান বলেছেন যে আমরা অলরেডি অনেক ক্লান্ত, আমাদের বিশ্রামের দরকার, আমরা আর এই ঝামেলা নিতে পারবো না, ফলে আমাদেরকে ব্যারাকে ফিরতেই হবে। তবুও আপনারা যখন বলছেন, আমি একটুখানি আলোচনা করে দেখব এবং পরে আপনাদেরকে জানাবো যে আমি থাকতে পারবো, আমার সৈন্যরা থাকতে পারবে কি পারবে না। যদি তাদের মতামত আমি জেনে যেই দেখি তাদের মতামত আপনাদের পক্ষে যাচ্ছে না, অর্থাৎ মাঠে থাকার ব্যাপারে তারা রাজি হচ্ছে না, তাহলে 28 তারিখেই আমাদের শেষ দিন। 29 তারিখ থেকে আমরা সব ব্যারাকে ফিরে যাব। এবার আপনারা বুঝে নেবেন, কারণ আপনাদের সরকার গঠন হয়ে যাচ্ছে, আপনারা বুঝে নেবেন আপনারা কি করবেন কি করবেন না। এর মধ্যে আবার একটা খবর পেলাম, সেটা হচ্ছে জামাত নাকি এর মধ্যে ঢোকার চেষ্টা করছে সরকারের মধ্যে। মানে অনেক অনেক এর করা হচ্ছে। এই দুজনকে, এনসিপির অন্তত দুজনকে, এই নাহিদ আর আক্তারকে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে বিএনপির আবার মতভেদ আছে। যে বিরোধী দল একটা গঠন হয়েছে, বিরোধী দল থেকে আবার যদি সরকারে নিই, তাহলে পরে ব্যাপারটা একটুখানি গন্ডগোলে হয়ে যাবে না। ওদিকে জামাত রইল বিরোধী দলে, আবার বিরোধী দলের থেকে আমি আবার, যেহেতু এনসিপি জামাতের সঙ্গে আছে, আবার বিরোধী দল থেকে আমি দুজনকে নিয়ে সরকারে ঢুকিয়ে দিলাম, তাহলে তো এই তো একেবারে মানে খিচুড়ি হয়ে যাবে। তাহলে এটা করা যাবে না। এটা নিয়ে একটা ওদের মধ্যে একটা, বিএনপির মধ্যে একটা বিবাদ ঘটেছে। কিন্তু আলটিমেটলি আমার যতদূর মনে হয়, এই যে ভারত সফর যেটা তারেকের আছে না, তারেককে যেটা ডেকে পাঠানো হয়েছে এখানে, সেখানে আগে যা চুক্তিভুক্তি সই করা হয়েছিল, সে চুক্তিতে তো অনেক কিছু লেখা আছে, সে তো আমরা পরিষ্কার বলতে পারবো না। এবার এখানে এসে যে চুক্তিগুলো হবে, সেখানে হবে আরো মারাত্মক। সেটা হবে শেখ হাসিনার ফিরে যাওয়ার চুক্তি, মানে দেশে ফিরে যাওয়ার চুক্তি, এবং তার উপরে ব্যানটা তুলে নেওয়ার কথা, এবং তাকে রাজনৈতিক মানে কর্মকাণ্ডে যোগ দেওয়ার ব্যাপারে কোনো রকম বাধা দেওয়া যাবে না। যদি দেওয়া হয় তাহলে পরে ভারতের দিক দিয়ে সব রকম সাহায্য বন্ধ করে দেওয়া হবে। আদারওয়াইজ যদি মেনে নেওয়া হয়, তাহলে ভারত পূর্বের মতো সাহায্য করে যাবে। এখন এই ভারত বলেছে আমরা 7-8 মাস আমরা এই বিএনপিকে আমরা লক্ষ্য করব, নজরে রাখবো। এই 7-8 মাসে বিএনপি কি করে তার উপরে স্থির করব যে পরবর্তী পদক্ষেপ কি হবে। কারণ বিএনপি 2004-এর ওই ঘটনা কিন্তু ভারতবর্ষ ভোলেনি। ভারতবর্ষ এখন একটা মন্দের ভালো বেছে নিয়েছে, যেহেতু শেখ হাসিনাকে ওখানে প্রতিস্থাপন করতে হবে, তাই একটা সরকার গঠন করে তাকে মান্যতা দিয়ে এখন শেখ হাসিনার সঙ্গে তাদেরকে বসিয়ে একটা চুক্তি করে যে করেই হোক না কেন শেখ হাসিনাকে ওখানে পুনর্বাসন করতে হবে। সেটা হচ্ছে ভারতের মত। এবার যদি দেখা গেল 7-8 মাসের মধ্যে, সময়ের মধ্যে কিছু হলো না, বিএনপি তার পূর্ব দিকেই ফিরে গেল, মানে পূর্ব অবস্থানেই ফিরে গেল, ভারত বিরোধিতার দিকেই ফিরে গেল, তাহলে পিঠের চামড়া তো গোটাবেই। কারণ ভারতবর্ষ দীর্ঘদিন সহ্য করবে না। শেষ পর্যন্ত ভারতবর্ষ মানে অপেক্ষা করেছে এবং নানান রকম সুযোগ দিয়েছে। পৃথিবীর সর্বত্র কিন্তু জয়শঙ্কর এই বার্তারা কিন্তু ঘুরে পৌঁছে দিচ্ছেন। ফলে ভবিষ্যতে বাংলাদেশের ওপরে কি হবে, বিএনপির আচরণের ওপরে নির্ভর করছে। বিএনপি ভারত বিরোধিতার কমাবে নাকি তার পূর্বের অবস্থানে থেকে ভারত বিরোধিতা করবে। যদি করে, তাহলে পরে ভারতবর্ষ জোর খাটাতে দ্বিধা করবে না। এটাও কিন্তু তারেক রহমানকে পরিষ্কার ওখানে চুক্তিতে লেখা হবে এবং তারেক রহমানকে সেখানে সই করতে হবে। আর সই যদি না করে, তাহলে তারেক রহমান সিধে লন্ডন। কারণ তখন আর কিছু মানা হবে না। ধরো আর মারো। না ইউনুস পার পাবে, না তারেক পার পাবে, কেউ পার পাবে না।
ভারতবর্ষ এবার এঁটে গেছে, একেবারে একেবারে খিলে খিল দিয়ে দিয়েছে, মানে কোনো রকম ভাবে পার পাবে না। তবে আর একটা ঘটনা ঘটেছে গতকালকে, পাকিস্তানের ওই মর্মান্তিক হারের পর ওই যে আপনাদের বুলবুল যিনি ছিলেন, তিনি তো পাকিস্তানের ক্রিকেটটাকে তিনি আর ওই আমাদের ওই যে অধ্যাপক সাহেব আসিফ নজরুল, তিনি দুজনে মিলে তো ডুবিয়েছেন। ডোবানোর পরে এবারেতে বুলবুল নাকি বলেছিলেন, আমি অনেক কষ্ট করে পাকিস্তানকে ঠুকিয়েছি। এবং পাকিস্তানের এই দুর্দশা, পাকিস্তানের টিভিগুলো যদি দেখেন, সোশ্যাল মিডিয়া দেখেন, কিস্তির বন্যা বয়ে যাচ্ছে। নানান ধরনের নতুন 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 গালাগাল যদি শুনতে হয়, তাহলে পাকিস্তানের মিডিয়া দেখুন, আর পাকিস্তানের ইউটিউব চ্যানেলগুলো দেখুন, শর্টসগুলো দেখুন, দেখলেই বুঝতে পেরে যাবেন যে পাকিস্তান কি অবস্থা। কেন বেইজ্জত হতে এলি? বয়কট করতিস, বয়কট করতিস। তোরা 27টা ম্যাচ না 28টা ম্যাচ খেলা হয়েছে, তার মধ্যে একটাই জিতেছিস, বাকি সব কটায় হেরেছিস। যুদ্ধে হেরেছিস, ক্রিকেটের মাঠে হেরেছিস। আবার কেন নাক, আমি বলেছিলাম না, এটা নাকটা ঢোকাচ্ছিস কেন ভাই? সেই তো আবার তো চুনকালি পড়বে, তার থেকে নাকটা বাইরেই রাখ। তা আমার কথা তো আর কেউ শোনে না। তা যথারীতি যা হয়েছে হয়েছে। ইউনূসও শোনেনি, পাকিস্তানের শাহবাজ শরীফও শুনবে না, ভালো কথা তো কেউ শোনে না, ভালো কথা বললেও কেউ শোনে না। তবে ইউনূসের খুব মন খারাপ, এবং আমারও খুব মন খারাপ। ইউনূসের এই হাল দেখে আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। এই রাজকীয় সমস্ত মানে ব্যাপার স্যাপার ছেড়ে তাকে একটা সাধারণ মানুষের কাতারে ফেলে দেওয়া হবে, সেটা উনি মানবেন কি করে বলুন? উনি তো ভেবেছিলেন উনি আজীবন এখানে, কবরে যাওয়া অবধি উনি এখানে বসে থাকবেন। উনি তো বলেছিলেন 5-7 বছরের আগে, 5-10 বছরের আগে, আর এখান থেকে সংস্কার ছাড়া করা যাবে না। তখন কত সংস্কারের গল্প টল্প উনি করেছিলেন, এখন সব গল্প বন্ধ হয়ে গেছে, সে সমস্ত লাটে উঠে গেছে। দেশকে একেবারে দুধেল গাই বানিয়ে একেবারে যা পেরেছেন লুটেছেন। এইবারে তার দেশত্যাগে তার ঢেঁড়া পড়লো বলে, আর মামলা তার বিরুদ্ধে হলো বলে, এবার আবার এই আদালতে ছোটাছুটি হবে, এবং উকিলের পেছনে পয়সা যাবে, আবার মুখ টুকগুলো আবার ঝুলে যাবে, আবার সেই পূর্বাবস্থায় ইউনূস সাহেব ফিরে আসবে। দেখবেন আপনারা, খুব শিগগির সেদিন এসে গেছে। আর বাংলাদেশের পরিস্থিতির দিকে একটু নজর রাখুন। এই যা ওই এনসিপি দুটো যদি ঢোকে এখানে, তাহলে কিন্তু ভারতবর্ষ কিন্তু ছেড়ে কথা বলবে না। কারণ জামাত সরকারের অংশ নিক, সেটা কিন্তু এগ্রিমেন্টের মধ্যে ছিল না। তারেকের সঙ্গে লন্ডনে যে এগ্রিমেন্ট হয়েছিল, সেখানে কিন্তু এটা ছিল না। তারেক যদি সেই এগ্রিমেন্ট ভায়োলেট করে তারেক যদি করেন, তাহলে তারেকের কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে, এটা আমি বলে দিলাম। নির্বাচনের পরদিন থেকে দেশের নানা জায়গায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অনেকগুলো দলীয় কার্যালয় খোলা শুরু হয়েছে। 13 ফেব্রুয়ারি থেকে গত 3 দিনে কমপক্ষে 10টি জেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার ঘটনা ঘটেছে। তবে এর মধ্যে কয়েকটিতে এবার পাল্টা হামলাও হয়েছে। প্রশ্ন হলো, নির্বাচনের পরপরই এমন তৎপরতা শুরু হলো কিভাবে? এখনো কাগজে কলমে অন্তর্বর্তী সরকারের প্রশাসন বলবৎ আছে। যে প্রশাসন আওয়ামী লীগের বিরুদ্ধে ডেভিল হান্ট অপারেশন চালিয়েছিল, হরে দরে আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলে পুরেছে, সে প্রশাসন কেন চুপ করে আছে? তার চেয়ে বড় প্রশ্ন হলো, সামনের দিনগুলোতে বিএনপি সরকার আওয়ামী লীগকে কিভাবে সামলাবে? বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে নতুন সরকারের দৃষ্টিভঙ্গি কি হবে? আওয়ামী লীগ ও বিএনপির কয়েকটি সূত্র বলছে, দেশে থাকা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে কয়েকজন নেতা বিএনপির শীর্ষ স্থানীয় নেতাদের সাথে কথা বলেছেন। সেসব আলোচনায় কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগের কার্যক্রম চালু করা যেতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে বলে দল দুটির দুজন শীর্ষ নেতা নিশ্চিত করেছেন। জানা গেছে, কমনওয়েলথ, ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকেও সকল দলের রাজনৈতিক কার্যক্রম অবাধে চালাতে দেওয়ার সুপারিশ করা হয়েছে তারেক রহমানের কাছে। মার্চে বাংলাদেশে আসতে পারেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। তার আগে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়ে নতুন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। অন্যদিকে শেখ হাসিনা ইস্যুকে ঘিরে ভারতের সাথে কোনো ধরনের দ্বন্দ্বে জড়াতে চায় না বিএনপি, সে ইঙ্গিত হিন্দুকে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল
আওয়ামী লীগের সমর্থকদের নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য। গত শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে এখনো অনেকে আওয়ামী লীগের সমর্থক, তাদের কিভাবে রিকনসিলিয়েশন বা পুনর্বাসন করা হতে পারে? জবাবে তারেক রহমান সংক্ষিপ্ত একটি উত্তর দেন। তিনি বলেন, আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, উত্তরটি সংক্ষিপ্ত হলেও বেশ অর্থবহ। এনডিটিভির প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাস্তবতা হলো আওয়ামী লীগের এখনো উল্লেখযোগ্য পরিমাণে ভোটার রয়েছে। ব্যালটে দলটির অনুপস্থিতিতে তাদের সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে ঝুঁকেছে। দেশি বিদেশি নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থাগুলো তাদের রিপোর্টে একথা বলেছে। সবশেষ 16 ফেব্রুয়ারি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, আওয়ামী লীগকে বাইরে রেখে এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হলো কিনা এ নিয়ে আরো প্রশ্ন উঠবে। এনডিটিভি বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক বিশ্লেষণে দেখা যাচ্ছে আওয়ামী লীগের ভোটের বড় অংশ বিএনপির ঝুলেতে গেছে। যদিও দলটি ভোট বর্জনের ডাক দিয়েছিল, যারা ভোট দিতে চেয়েছেন তাদের সামনে কার্যত দুটি বিকল্প ছিল, বিএনপি অথবা বাংলাদেশ জামাত ইসলামী। অধিকাংশ ভোটার বেছে নিয়েছেন বিএনপিকে। এনডিটিভির দাবি, এই যে ভোট একদিকে ঘুরে যাওয়ার ব্যাপারটা ঘটেছে, এর পিছনে একটি প্রধান কারণ হলো জাতীয় পরিচয়ের প্রশ্ন। আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই 1971 সালের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব স্বীকার করে। বিপরীতে জামাত ইসলামী মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল এবং স্বাধীনতার পরও তাদের অবস্থান নিয়ে বিতর্ক রয়ে গেছে। ফলে রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ ও জাতীয়তাবাদী ভিত্তিকে অগ্রাধিকার দেওয়া ভোটারদের একাংশের কাছে দলটি সন্দেহের চোখে দেখা হয়। এনডিটিভি বলছে, সংখ্যালঘু ভোটারদের মধ্যেও বিএনপি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যারা ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সমর্থক বলে পরিচিত। এছাড়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে একটি ষড়যন্ত্র তত্ত্ব বিএনপির পক্ষে কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। 2024 সালের আন্দোলনকে অনেকে স্বতঃস্ফূর্ত মনে করলেও পরবর্তী সময় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে অনেকেই ডিপ স্টেটের প্রভাব হিসেবে দেখছেন। ভবিষ্যতে যে কোনো দল একইভাবে রাজনৈতিক অঙ্গন থেকে বাদ পড়তে পারে এমন আশঙ্কা থেকে অনেক ভোটার স্থিতিশীলতার স্বার্থে বিএনপিকে সমর্থন দিয়েছেন বলে মনে করছে এনডিটিভি। ভারতীয় এই সংবাদ মাধ্যম বলছে, আওয়ামী লীগের ভোটার অধ্যুষিত এলাকাগুলোতে কৌশলগত প্রচার, ভাসমান ভোটারদের লক্ষ্য করে পরিকল্পিত যোগাযোগ, কোনো কিছুই ভাগ্যের উপর ছেড়ে দেয়নি বিএনপি। সুইং ভোটার ও আওয়ামী লীগ সমর্থকদের নিজেদের পক্ষে টানতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয়, যাতে জামাতের বদলে বিএনপি হয়ে ওঠে তাদের পছন্দ। এখন সরকার গঠনের পর সত্যিকার আইনের শাসন জারি করা চাই বিএনপি ও তারেক রহমানের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এনডিটিভির বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশের নতুন সরকারকে এখন সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করতে হবে। একদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে এনসিপি সহ একটি গ্রুপের বিরোধিতা, অন্যদিকে শেখ হাসিনার পতনের পর যে নির্বিচারে রাজনৈতিক হামলা করার প্রবণতা দেখা গিয়েছিল সেই চক্রে না জড়ানো। এই দুয়ের মধ্যে সমন্বয় হবে বড় চ্যালেঞ্জ। ভুয়া ও হয়রানিমূলক মামলা বাতিলের পাশাপাশি সহিংসতায় প্রকৃত দায়ীদের বিচারের আওতায় আনা নিশ্চিত করাও জরুরি হবে। দর্শক, গত 18 মাস ধরে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেক এলাকাতেই নির্বাচনের পরদিন থেকেই দলীয় কার্যালয় খোলা শুরু করেছেন। শুরুটা হয় পঞ্চগড় জেলায়। 13 ফেব্রুয়ারি কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপি সভাপতি আবু দাউদ প্রধান। উপজেলার চাকলাহাট বাজারে এই ঘটনা ঘটে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। নির্বাচনের 2 দিন পর ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উড়িয়েছে একটি দল। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সালাম জানান। শনিবার দুপুরের পর 7-8 জনের একটি দল আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আসে, যে ভবনে বছর 3 ধরে ঝুলতে দেখা গেছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট লেখা একটি ব্যানার। 15 ফেব্রুয়ারি খুলনায় দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেন। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি টাঙিয়ে পুষ্পমাল্য পরান নেতাকর্মীরা। এই সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেন তারা। খবর পেয়ে সন্ধ্যায় রেড জুলাই নামে একটি সংগঠনের লোকজন এসে তা ভাঙচুর অপসারণ করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, 2024 সালের 4 আগস্ট জুলাই আন্দোলনের সময় জেলা আওয়ামী লীগের এই কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছিল। এরপর থেকে কার্যালয়টি অব্যবহৃত অবস্থায় পড়েছিল। একই দিনে দিনাজপুর জেলা আওয়ামী লীগের অফিস খুলেছে। সকাল 10টার দিকে শহরের বিভিন্ন স্থান থেকে প্রায় 40-50 জন দিনাজপুর জেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী কার্যালয়ে এসে অবস্থান নেন। এই সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দিতে ভগ্নপ্রায় অফিসে ঢোকেন।
সেখানে ঘণ্টাখানেক অবস্থান করার পর তারা চলে যান ঠাকুরগাঁও পীরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দলের কার্যক্রমের উদ্বোধন করা হয়। দীর্ঘ 18 মাস পর পটুয়াখালীর দশমিনা উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা হয়েছে 16 ফেব্রুয়ারি। সোমবার সকাল 7টার দিকে উপজেলার নলখোলা বাজারে বন্ধ থাকা কার্যালয়টির তালা খোলেন উপজেলা বাংলাদেশ যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় কার্যালয়ের সামনে জড়ো হয়ে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেয়। পরে কার্যালয়ের ভিতরে ও বাইরে দীর্ঘ 18 মাস পর দশমিনা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শুভ উদ্বোধন শীর্ষক একটি ব্যানার টাঙানো হয়। 2024 সালের 5 আগস্ট বিকেলে দশমিনা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে সেটি তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল। পাবনায় দলীয় কার্যালয়ের সামনে কয়েকজন নারী নেত্রী গিয়ে জাতীয় পতাকা উড়িয়েছেন। চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড় সংলগ্ন দোস্ত বিল্ডিং এর উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সাইনবোর্ড টাঙিয়েছেন নেতাকর্মীরা। 16 ফেব্রুয়ারি বিকেলে ওই কার্যালয়ে গিয়ে সাইনবোর্ড লাগান উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শওকতুল আনাম এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কাজী সুরুজ। এ সময় তাদের সঙ্গে আরো কয়েক নেতাকর্মী ভবনটিতে অবস্থান করেছিলেন। এতদিন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ওই অফিসটি দখল করে রেখেছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দুজন ব্যক্তি জয় বাংলা স্লোগান দিয়ে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ লেখা স্টিকার কার্যালয়ের দরজার উপর লাগিয়ে দিচ্ছেন। গত বছর 21শে অক্টোবর ওই ভবনের 4র্থ তলায় উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়েছিল একদল যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই দিনের ভিডিওতে দেখা যায় একদল যুবক কার্যালয়টির বাইরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করছে। গত রোববার নগরের লালদিঘির পারে সড়কের পাশের দেয়ালে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি মুরাল ধুয়ে মুছে পরিষ্কার করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, বরগুনার বেতাগী উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে নিয়ন্ত্রণ নিয়েছে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা। সোমবার বেলা 3টার দিকে বেতাগী পৌর মার্কেট এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের নেতারা ঢুকেন। এই সময় তারা কার্যালয়ের ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙান। এরপর দলীয় কার্যালয়ে সাইনবোর্ড টাঙানো হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রথম আলোর খবরে বলা হয়েছে, 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর বেতাগী আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করে তালাবদ্ধ করা হয়। এরপর থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা আত্মগোপনে ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এসব নেতা কর্মীদের অনেকেই আবার সরব হয়েছেন। বগুড়ায় দলীয় কার্যালয়ে পতাকা টাঙানো হয়েছে। সূত্রগুলো বলছে, নির্বাচনের আগে থেকে বিএনপির শীর্ষ নেতাদের একটি অংশের সাথে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের যোগাযোগ ছিল। নির্বাচনের পর সেটি আরও বেড়েছে। ইতিমধ্যে দল দুটির শীর্ষ পর্যায়ে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে আলাপ হয়েছে। বিশেষ করে নির্বাচনের পর যাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন করা না হয় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিএনপির হাইকমান্ড থেকে বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়েও নির্দেশ দেওয়া হয়েছে। নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন আকন্দকে মারধরের ঘটনায় শামীম হোসেন নামের এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটি। অন্যদিকে নির্বাচন পর্যবেক্ষণ করতে আসা কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন তাদের প্রতিবেদনে আওয়ামী লীগ সহ সকল দল যাতে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারে সে সুপারিশ করেছে। আবার বাংলাদেশের নতুন সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য মার্চের প্রথম সপ্তাহে ঢাকা আসতে পারেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। তিনি 6 থেকে 9 মার্চ ঢাকায় সফর করার কথা রয়েছে। পল কাপুর ঢাকায় আসার আগেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে করণীয় ঠিক করার ব্যাপারে এক ধরনের চাপ আছে নতুন সরকারের উপর। নির্বাচনের আগে এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন বিএনপির শীর্ষ নেতাদের সাথে কথা বলেছেন। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ছাড়া আরেকটি বিষয় নতুন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। সেটি হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যু। সূত্রগুলো বলছে, ভারত ও শেখ হাসিনা ইস্যুতে বিএনপি সরকার অন্তর্বর্তী সরকারের পথে হাঁটবে না, সে ইঙ্গিত ইতিমধ্যে দ্য হিন্দুকে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 16 ফেব্রুয়ারি ভারতীয় এক গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশ যুদ্ধ করতে পারবে না। যারা যুদ্ধের কথা বলেন তারা পাগলের মতো কথা বলেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো একক বিষয়ে আটকে থাকবে না এবং শেখ হাসিনার ভারতের অবস্থান দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাধা হবে না বলে মনে করছেন বিএনপি মহাসচিব। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে না পাঠালেও তা বাণিজ্য সম্পর্ক সহ বৃহত্তর সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা হবে না। নতুন সরকার আরো ভালো সম্পর্ক গড়তে চায়। মির্জা ফখরুল মনে করিয়ে দেন, 1975 সালের আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর তার 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা যখন ভারতে অবস্থান করছিলেন,
সেই সময় ভারত সফর করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ভারতের তখনকার প্রধানমন্ত্রী মোরারজি দেশাই ঢাকায় এসেছিলেন। তিনি বলেন 1980 সালের জানুয়ারিতে জিয়াউর রহমান দিল্লি সফর করে ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সূত্রগুলো বলছে, বাংলাদেশের নতুন সরকার শেখ হাসিনার ইস্যুটিকে একপাশে সরিয়ে রেখে আপাতত এই বছরের মধ্যে গঙ্গা পানি চুক্তি নবায়নের বিষয়টি সামনে আনতে চায়, পাশাপাশি সীমান্ত সমস্যা ও বাণিজ্য প্রতিবন্ধকতাগুলো দূর করে ফেলতে চায়। তবে সরকারকে আওয়ামী লীগ ইস্যুতে তাড়াতাড়ি একটি সিদ্ধান্ত যে নিতে হবে সেটি বোঝাই যাচ্ছে। এখন অবশেষে আজকে 17ই ফেব্রুয়ারি সম্প্রতি যে বিতর্কিত নির্বাচনটি হলো, তার প্রেক্ষিতে আজকে সংসদ সদস্যরা শপথ গ্রহণ করলেন। আমি গতকালই বলেছিলাম যে এই শপথ গ্রহণকে কেন্দ্র করে কিছু সংকট দেখা দিয়েছে এবং আজকে সেটা দেখা গেল। যে কথা ছিল, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য একজন নির্বাচিত সংসদ সদস্য দুইবার শপথ নেবেন, একবার সংসদ সদস্য হিসেবে আরেকবার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। কিন্তু শেষ মুহূর্তে বিএনপি জানিয়ে দিয়েছে যে তারা শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে করবেন না। এর অনেকগুলো কারণ আছে, তারা অনেকগুলো শর্ত দিয়েছে, এই শর্তের পূরণ হয়নি বলেই তারা করবেন না। এবং সোজা কথা যে এটা সংবিধানের বাইরের একটা ঘটনা। এবং আমি গতকালই বলেছিলাম যে এটা আলী রিয়াজ রীতিমতো ধমক দিয়ে, বিএনপি সহ অনেক দলকে ধমক দিয়ে চাপিয়ে রেখে এই জুলাই সনদকে জোর করে তৈরি করেছেন। গণভোটের যে হ্যাঁ না, এখানে অনেক রকমের জটিলতা, অনেকটা বলা যায় যে স্বৈরাচারী কায়দায় এই আলী রিয়াজ করেছেন। এবং তিনি কথায় কথায় ভয় দেখিয়েছেন যে তিনি একটা প্রভাবশালী দেশ থেকে এসেছেন, সেই দেশের গোয়েন্দা সংস্থার ভয় দেখিয়েছেন। তো আলটিমেটলি বিএনপি মাটি কামড়ে পড়েছিল যে নির্বাচনটা হোক, ক্ষমতা তাদের হাতে আসুক, তারপরে তারা দেখবে। এবং তারা, আমার ধারণা যে যেহেতু তাদের 2/3 মেজরিটি আছে, তারা সংবিধান সংশোধন করতে চাইলে এমনিই করতে পারে, এর জন্য সংবিধান সংস্কার পরিষদ এটার দরকার নাই। কিন্তু কথা হলো যে যেহেতু বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেনি, সেহেতু জামাত বলেছে তাহলে তারা শপথ গ্রহণ করবে না। এবং জামাতের আর একজন নায়েবে আমির ডক্টর তাহের প্রায় কেঁদে কেঁদে বলেছিলেন আর কি যে তিনি করবেন না। কিন্তু জামাতের অবস্থা দেখে তখন অনেকেই বলেছে যে জামাতের যেসব এমপি হচ্ছে তাদের অনেকের ওয়ার্ড কমিশনার হওয়ার যোগ্যতা নাই, তারা এই পাতানো নির্বাচনে এমপি হচ্ছে, তারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবে না মানে। এবং দেখা গেল যে আরেকবার সাদিলে খাইব, তারা সম্ভবত 27 মিনিট একটু দেরি করেছে আর কি। 12টার সময় শপথ গ্রহণ করার কথা ছিল, 12টা 27 বা এরকম তারা শপথ গ্রহণ করেছে। তাদের এই শপথ গ্রহণ করবো না এটার আয়ু ছিল এই 26-27 মিনিট, তারাও শপথ গ্রহণ করেছে। এখন প্রশ্ন উঠেছে তাহলে জুলাই সনদের কি হবে? জুলাই সনদ যতটা ঘটা করে, এবং জুলাই সনদ যেটা পাশ হয়েছে, যেটা প্রিন্ট হয়েছে, এর মধ্যেও বিস্তর পার্থক্য। আবার এর মধ্যে বিএনপির অনেক নোট অফ ডিসেন্ট ছিল, সব মিলায় এমন একটা বাটে পড়ছে যে এই সক্রেটিস মাহফুজ, যাকে আমি বলি, যে তথ্য উপদেষ্টা ছিলেন, মাহফুজ একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে এবং সেখানে বলেছে যে দুঃখ লাগে ছাত্রদের জন্য, কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল। এই যে জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, কত কথা, বৈষম্যবিহীন বাংলাদেশ, সংস্কার করবে, এই করবে সেই করবে, ঘোড়ার ডিম ছাড়া তো কিছুই পাইল না জাতি। আর একটা প্রহসনের নির্বাচন পাইলাম, সেই নির্বাচন নিয়ে, সেই নির্বাচন বাতিলের দাবিতে প্রহসনের সংসদ নির্বাচন এবং গণভোট বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করে 551 জন পেশাজীবী একটি বিবৃতি দিয়েছেন। সেখানে ছিলেন চিকিৎসক, সেখানে ছিলেন বিশ্ববিদ্যালয় এবং অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সেখানে ছিলেন সাংবাদিক এবং আইনজীবীরা। তো যাই হোক, বাস্তবতা হলো শপথ গ্রহণ হয়েছে এবং বিকেলে মন্ত্রী পরিষদ ঘোষিত হয়েছে। এই মন্ত্রী পরিষদ নিয়ে আবার সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল এখানে বিএনপির মন্ত্রী পরিষদের টেকনোক্র্যাট কোঠায় পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন ডক্টর খলিলুর রহমান, যিনি ডক্টর ইউনূসের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। এইটা কোনো হিসাবেই মেলে না। অথচ আমার একটা সূত্র আছে, যে আপনারা জানেন যে আমি বিভিন্ন সময় ডক্টর খলিলের বিভিন্ন নিউজ
বলতাম, এবং এটা আমি আমার সূত্রের মাধ্যমে পেতাম। ডক্টর খলিল ব্যক্তিগত আলোচনায় অনেক সময় বলেছেন যে সুযোগ পেলে পররাষ্ট্র মন্ত্রণালয়টা একটু গুছিয়ে নিতাম, তহিদ সাহেব তো পারছেন না। তার কিন্তু অনেকদিন ধরেই তিনি ব্যক্তিগত আলাপে এগুলো বলতেন, এবং তিনি ডক্টর ইউনূস প্রশাসনের সম্ভবত একমাত্র ব্যক্তি বা দু একজন হাতে গোনা যারা আছে যারা আমেরিকা এবং ভারত দুজনের কাছেই গ্রহণযোগ্য ছিল। আপনাদের খেয়াল আছে কিনা গত নভেম্বরে যে কলম্বো সিকিউরিটি কনক্লেভের যে মিটিং হয়েছিল দিল্লিতে, সেখানে ডক্টর খলিল গিয়েছিলেন এবং এই কনক্লেভের মিটিংয়ে তিনি সভাপতিত্বও করেছিলেন। সেখানে কিন্তু অজিত দোভালের সাথে এবং সার্জিও গারের সাথে ডক্টর খলিলের গোপন একান্ত বৈঠক হয়েছিল। সো ডক্টর খলিল বরাবরই ভারতের সাথে যোগাযোগ রাখতেন, আবার এদিকে আমেরিকার সাথে তো তার যোগাযোগ আছেই। তো স্বভাবতই ডক্টর খলিলকে তারেক রহমান বেছে নিয়েছেন। আরেকটা কথা আপনাদের মনে আছে যে গত বছর জুনে লন্ডনে যখন ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মিটিং হয়েছিল, সেই মিটিংয়েও কিন্তু খলিল গিয়েছিলেন এবং মধ্যস্থতাকারীদের অন্যতম ছিলেন ডক্টর খলিল। এবং এই ডক্টর খলিল এই কদিন আগেও বলেছেন যে আমি চলে যাব। অনেকেই কিন্তু ফেসবুকে বলেছে যে গতকাল তাকে নাকি এয়ারপোর্টে দেখা গেছে, কিন্তু আমরা যেটা জানতাম যে তিনি এই মাসটা থাকবেন, এবং তিনিও বলেছিলেন যে তার একটা কাজ আছে, সেটা যদি করতে পারেন করে তারপরে যাবেন। এবং কাজটা যে এই মন্ত্রী পরিষদ সেটা তিনি তখন বলেননি। এই লন্ডন বৈঠকের মধ্য দিয়েও কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে ডক্টর খলিল আসলে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে সেই সরকারের সাথে সে কাজ করতে চায়, যে কোনো ফর্মেই হোক সে সেই সরকারে কন্ট্রিবিউট করতে চায়, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু তখনও হয়েছিল এবং সে অল থ্রু মেনটেইন করেছে। আমি মাঝে মধ্যে